যেগুলো ইন্টারনালি কি করছে, এন্টেরিক নার্ভাস সিস্টেম দিয়ে এই রিফ্লেক্স গুলা কন্ট্রোল হচ্ছে। সেগুলো কি কি, যেগুলো হচ্ছে কন্ট্রোল করে কি, জিআইটি সিক্রেশন, পেরিস্টালসিস, মিক্সিং কন্ট্রাকশন, লোকাল ইনহিবিটরি ইফেক্ট। এগুলোর আলাদা কোনো নাম নেই, ঠিক আছে। আর একটা দেখো, হ্যাঁ, আর একটা গ্রুপে ফেলা হয়েছে কোনটা, যেটা হচ্ছে যে গাট থেকে সেন্সেশন ক্যারি করে কোথায় নিয়ে যাবে, ভার্টিব্রাল যে থাকে, যে প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থাকে, তোমরা অ্যানাটমিতে শিখেছো। প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া মানে গাট থেকে একটা সেন্সেশন ক্যারি করে নিয়ে যাবে প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে। তারপরে ওইখান থেকে কি আসবে, একটা মোটর ইফেক্ট আবার কোথায় চলে আসবে, গাটে চলে আসবে। তারপরে কি হবে, একটা রিফ্লেক্স অ্যাকশন হবে। এগুলো এই গ্রুপের মধ্যে কি কি আছে, গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স, এন্টারোগ্যাস্ট্রিক, কোলোনোআইরিয়াল। আর আরেকটা গ্রুপ আছে যেটা তোমার চলে যাবে কোথায়, যে গাট থেকে সেন্সেশন ক্যারি করে নিয়ে যাবে কোথায়, স্পাইনাল কর্ড অথবা ব্রেন স্টেমে। তারপরে এটাকে ব্যাক করে আবার গাটে নিয়ে আসবে। এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডেফেকেশন রিফ্লেক্স। ডেফেকেশন রিফ্লেক্স এইটা তোমাদের একদম অনেক বেশি লাগবে, রিটেন ভাইভা সবকিছুতেই লাগবে। ডেফেকেশন রিফ্লেক্সের ফিগারটাও তোমরা আঁকা শিখবে গাইটন থেকে। তাহলে আমরা তিনটা গ্রুপে ফেলছি রিফ্লেক্স গুলাকে। একটা গ্রুপে রিফ্লেক্স যেটা পুরাপুরি কার মাধ্যমে কন্ট্রোল হবে, এন্টেরিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কন্ট্রিবিউশন না হইলেও চলে, মানে লোকালি এটা মেনটেন হচ্ছে, এটা এন্টেরিক নার্ভাস সিস্টেম দিয়ে হচ্ছে। এগুলোর আলাদা কোনো নাম নাই। এই গ্রুপের মধ্যে আছে যে যারা কি করে, জিআইটি সিক্রেশন, পেরিস্টালসিস এগুলো মেনটেন করে, তারা এই গ্রুপে পড়েছে। 2 নাম্বারটা বললাম কি, যেটা গাট থেকে যে রিফ্লেক্স গুলা গাট থেকে সেন্সেশন ক্যারি করে কোথায় নিয়ে যায়, প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার কি করে, গাটে ফিরে আসে, ফিরে এসে একটা মোটর ইফেক্ট মানে রিফ্লেক্স অ্যাকশনটা করে। এগুলোর মধ্যে কি কি আছে, গ্যাস্ট্রোকলিক, এন্টেরোগ্যাস্ট্রিক, কোলোনোআইলিয়াল এগুলো। আর আরেকটা গ্রুপে আমরা কি ফেলছি, সেটা হচ্ছে যে গাট থেকে সেন্সেশন নিয়ে যাবে স্পাইনাল কর্ড অথবা ব্রেন স্টেমে, তারপরে ওইখান থেকে মোটর একটা সেন্সেশন ক্যারি করে এনে মোটর ইফেক্ট হবে গাটে। এইটার মধ্যে পড়ছে কোনটা, ডেফেকেশন রিফ্লেক্স। এখন আমরা ইন্ডিভিজুয়াল রিফ্লেক্স গুলা, এগুলো অত বেশি লাগে না, তারপরে জাস্ট জেনে রাখার জন্য তোমাদের এখানে বেশি লাগবে ডেফেকেশন রিফ্লেক্সটা। এখন আসো গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। এখানে কি বলেছে, যে যখন স্টোমাকটা খাবার দিয়ে ডিস্টেন্ডেড হবে। নর্মালি এটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা এটা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, যে খাবার দিয়ে যখনই স্টোমাকটা ডিস্টেন্ডেড হবে তখনই কি হবে, যে ডেফিকেশনের একটা ডিজিআর আসবে ফ্রিকোয়েন্টলি, মানে খাবার খাওয়ার সাথে সাথে। নর্মালি কি এটা হওয়ার কথা, নর্মালি তো এটা হওয়ার কথা না, যে খাবারটা তো তাহলে ডাইজেশনে অ্যাবজর্পশন হইতেই পারলো না, সাথে সাথে কি হবে, যে ডেফিকেশনে ডিজিআর যদি চলে আসে আর ডেফিকেট করে, তাহলে কি হবে, নিউট্রিয়েন্ট গুলা ঠিক মতো কি অ্যাবজর্ব হতে পারবে না, ডাইজেশনও হতে পারবে না। নর্মালি এটা হচ্ছে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। এখন বলেছে যে দেখো, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটার কন্ট্রোলের এটা থাকে না, কারণ ওদের কি হয়, নার্ভাস সিস্টেম ওই সময়ে একদম, ধরো নিওনেট যেগুলো দেখবা যে খুব ফিডিং করছে, একটু পরপরই আবার ডেফিকেট করে দিচ্ছে, মানে ওদের নার্ভাস সিস্টেম তখনও ওইভাবে ডেভেলপ করে না, এই জন্য ওদের এই কন্ট্রোলিং ইফেক্টটা নাই। আর নর্মালি আমরা কি করতে পারি, এটা এই রিফ্লেক্সটাকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, কারণ করতে না পারলে তো ঝামেলা, অনেকেই পারে না। সেটা কি, এটা হচ্ছে যে হ্যাবিটের উপরেও ডিপেন্ড করে। এটা হচ্ছে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। দেখো এখানে আমি বয়স হয়ে গেলেও দেখা যায় যে পারে না। হ্যাঁ, সেটাও ধরো তখন হচ্ছে কি হয়, বয়স বাড়ার সাথে সাথে কি হয় তোমরা তো জানোই, ডিজেনারেশন হয় না। জি ম্যাম।
হ্যাঁ, ডিজেনারেশন হয়। ডিজেনারেশন হইলে তখন তো নার্ভাস সিস্টেমের এটা আস্তে আস্তে কমে যায়, তখনও এই তোমার রিফ্লেক্স কন্ট্রোলটা থাকে না। কমে যায়। জাস্ট তোমরা এটা জেনে রাখো যে এটা এই ধরনের রিফ্লেক্স, গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। এটা আমরা কি পড়েছিলাম যে কিভাবে হচ্ছে, যে গাট থেকে সেন্সেশন ক্যারি করে কোথায় নিয়ে যায়, প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে, তারপরে ওইখান থেকে আবার একটা আবার মোটর ডাটা ইফেক্ট এসে এই রিফ্লেক্সটা হয়। আচ্ছা, জাস্ট মনে রাখো যে যখনই স্টোমাকে খাবারটা যাচ্ছে, মানে রিফ্লেক্সটা কি সেটা শুধু জেনে রাখো, যে খাবারটা যখন স্টোমাকে যাচ্ছে সাথে সাথে কি হচ্ছে, ডিফিকেশনের একটা ডিজিআর তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। মানে স্টোমাকে খাবার যাচ্ছে আর এটা কন্ট্রাকশন, ইয়াটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে রেকটামে গিয়ে একটা কন্ট্রাকশন ইনিশিয়েট হচ্ছে। এটা কিন্তু এটাও নরমাল, কিন্তু এটা আমাদের কন্ট্রোলের মধ্যে, মানে আমরা চাইলে এটাকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, এরপরে আসো আরেকটা, গ্যাস্ট্রো আইলিয়াল রিফ্লেক্স। এটাতে কি হচ্ছে, যে হোয়েন ফুড লিভ দ্য স্টোমাক, যখন খাবার স্টোমাক থেকে, ধরো যে স্টোমাকে কি হচ্ছে, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাইজেশন হয়ে গেল, মানে আর আর এখানে থাকার প্রয়োজন নেই, তখন কি হবে, এটা স্টোমাক থেকে কোথায় চলে যাবে, স্মল ইন্টেস্টাইনে যাবে। হ্যাঁ, আর হচ্ছে তোমরা তো ইতে অ্যানাটমিতে তো শিখেছো যে স্মল ইন্টেস্টাইনের একদম শেষের পোরশনটার নাম কি, আইলিয়াম না, ডিওডেনাম, ডিওডেনাম, জেজুনাম আর হচ্ছে আইলিয়াম। আইলিয়াম আর হচ্ছে আইলিয়াম থেকে যখন আবার লার্জ ইন্টেস্টাইনে যায়, তখন ওখানে একটা ভালভ আছে না, আইলিওসিক্যাল ভালভ। ম্যাডাম আমাদের অ্যাবডোমেন কার্ড এখনো শুরু হয়নি, এত ডিটেইলস। আচ্ছা, তোমরা জাস্ট এটা মনে রাখো যে খাবারটা দেখো যে সিকোয়েন্সিয়ালি কিভাবে যাচ্ছে, স্টোমাক থেকে যাবে স্মল ইন্টেস্টাইন, তারপরে কোথায় যাবে, ওই আইলিওসিক্যাল ভালভ দিয়ে চলে যাবে লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, আইলিওসিক্যাল ভালভটা থাকার একটা হচ্ছে তোমার সুবিধা কি, যে খাবারটা ঠিকই যাবে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে, কিন্তু কি করবে, রিগার্জিটেট হতে পারবে না, মানে ওই করতে পারবে না ভালভের, হ্যাঁ হ্যাঁ, উল্টা দিকে রিগার্জিটেট হতে পারবে না। হ্যাঁ, এই ভালভটা থাকার সুবিধা হচ্ছে এটা। এখন দেখো যে গ্যাস্ট্রো আইলিয়াল রিফ্লেক্সটা কি জিনিস। হোয়েন ফুড লিভস দ্য স্টোমাক, দ্য সিকাম রিল্যাক্স। যখনই স্টোমাক থেকে লিভ করা শুরু করবে, মানে ডিওডেনামে আসবে, তখন থেকে কি হবে, সিকামটা রিল্যাক্স হতে থাকবে, and the passage of chyme through the ileocecal valve increases. তখন কি হবে, ওই আইলিওসিক্যাল ভালভ দিয়ে তখন কি হবে, স্মল ইন্টেস্টাইন থেকে আস্তে আস্তে কোথায় চলে যাবে, সিকামে চলে যাবে। এইটাকেই বলা হচ্ছে গ্যাস্ট্রো আইলিয়াল রিফ্লেক্স। মানে যে রিফ্লেক্সটার কারণে এই অ্যাক্টিভিটিটা হচ্ছে, ওইটাকে বলছি আমরা গ্যাস্ট্রো আইলিয়াল রিফ্লেক্স। এটা হচ্ছে এক ধরনের কি, ভ্যাগাল প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ ভ্যাগাল প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স। তোমরা এই রিফ্লেক্স কোনটা কি জাস্ট এইটুকু জেনে রাখো, ঠিক আছে, যে কোন রিফ্লেক্সের সময় কোথা থেকে কিভাবে কি হচ্ছে। এরপরে চলে আসো এন্টারো গ্যাস্ট্রিক রিফ্লেক্স। আচ্ছা, এটাতে কি হয়, যে প্রোটিন ডাইজেশনের ইন প্রোডাক্ট কি আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ডাইজেশনের ইন প্রোডাক্ট, তারপরে হচ্ছে হাইড্রোজেন আয়ন, এগুলো কি করে, ডিওডেনাল মিউকোজাতে যখন থাকে, ডিওডেনাল মিউকোজাতে যখন প্রোটিন ডাইজেশনের ইন প্রোডাক্ট এবং হাইড্রোজেন আয়ন থাকে, তখন কি হয়, এই রিফ্লেক্সটা ইনিশিয়েটেড হয়। আবার হচ্ছে যখন ধরো যে ডিওডেনামে খাবার দিয়ে যখন ডিস্টেনশন হয়ে যাবে, তখনও এই রিফ্লেক্সটা আসে। এখানে কি বলেছে, যে প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন এন্ড হাইড্রোজেন আয়ন বাথিং দ্য ডিওডেনাল মিউকোজা ইনিশিয়েটে নিউরালি মেডিয়েটেড ডিক্রিজ ইন গ্যাস্ট্রিক মোটিলিটি, যেটা কি করে, গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে কমায় দেয়, যাতে স্টোমাক থেকে আরো খাবার ইতে না আসতে পারে। মানে স্টোমাক থেকে খাবার কোথায় আসে,
ইন্টেস্টাইনে স্মল প্রথমে তো আসে স্মল ইন্টেস্টাইনে, মানে কি ডিওডেনামে আসবে। জি যখনই ডিওডেনামে প্রোটিন ডাইজেশনের ইন প্রোডাক্ট এবং হাইড্রোজেন আয়ন থাকবে, তখন কি হবে যে আরো অতিরিক্ত খাবার স্টোমাক থেকে আসা যাবে না, কারণ আগে এইগুলাকে কি করতে হবে, এগুলোকে অ্যাবজর্ব করতে হবে। এই অ্যাবজর্পশনের এই টাইমটার জন্য কি দরকার, যে এখন আর স্টোমাক থেকে খাবার আসার দরকার নাই, এই সময়ে খাবারটা কম আসলেই ভালো, একটু টাইম নিয়ে পরে আসলেই ভালো। এই কারণে কি হয়, যখনই প্রোটিন ডাইজেশনের ইন প্রোডাক্ট এবং হাইড্রোজেন আয়ন ডিওডেনাল মিউকোজাতে থাকবে আর ডিওডেনামটা খাবার দিয়ে ডিস্টেন্ডেড হবে, তার মানে এখানে ডিওডেনামে ওই খাবারটার একটু টাইম দরকার, তখন কি হয়, স্টোমাকের মোটিলিটিটাকে কি করছে, কমিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। এটার ওই যে কি কারণে এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্সটা হচ্ছে, এগুলো একটু জেনে রাখবে। একটা তো আমরা বললামই যে যখন খাবার দিয়ে ডিস্টেনশন হচ্ছে ডিওডেনাম, তারপর প্রেজেন্স অফ এনি ইরিটেশন অফ দ্য ডিওডেনাল মিউকোজা, ডিওডেনাল মিউকোজায় যদি কোনো ইরিটেশন হয়, তারপর হচ্ছে ডিওডেনাল যে কাইমটা ওইটার অ্যাসিডিটি যদি অনেক বেড়ে যায়, এর মধ্যে যদি আবার স্টোমাক থেকে আবার খাবার আসে, ওইটা তো আরো অ্যাসিডিক, এই জন্য তখন এই রিফ্লেক্সটা ইনিশিয়েটেড হয় যাতে অ্যাসিডিক খাবার আরো ঢুকতে না পারে। ডিওডেনামে তোমার হচ্ছে বেসিক কাইমটা বেশি না? জি ম্যাডাম। যদি কোনো কারণে অ্যাসিডিটি, মানে ডিজিজ কন্ডিশন বা অন্য কোনো কারণেও তো হতে পারে, সবসময় তো ডিজিজ কন্ডিশনে হবে এরকম না, খাবারের কম বেশি বা এনভায়রনমেন্টাল অনেক কিছুর কারণেই তো অ্যাসিডিটি হয়, তখন কি হয়, স্টোমাকের মোটিলিটিটাকে কমায় দেয়। হ্যাঁ, কমায় দেয়। এরপর বলছি কি, অসমোলালিটি অফ দ্য কাইম, the presence of certain breakdown product in the chyme, especially breakdown product of protein and perhaps to a lesser extent of fat। ওই একই কথাই, মানে প্রোটিন ডাইজেশনের ইন প্রোডাক্ট আর কখনো কখনো ফ্যাট ডাইজেশনের ইন প্রোডাক্টও অল্প থাকলে তখনও কি হয়, এই রিফ্লেক্সটা হয়, এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। তাহলে আমরা কি কি পড়লাম, একটা হচ্ছে গ্যাস্ট্রোকলিক। গ্যাস্ট্রোকলিকটাতে কি হচ্ছে, যে যেই খাবারটা স্টোমাকে ঢুকবে সাথে সাথে কি হবে, ডেফিকেশনের একটা ডিজায়ার হবে। এটা নরমালি আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, বাচ্চারা পারে না, বা কে যেন বললে যে বয়স্করাও পারে না, এটা হচ্ছে নার্ভাস, বাচ্চারা পারে না কারণ তখনও নার্ভাস সিস্টেম ওইভাবে ডেভেলপ করে না, আর বয়স্কদের ক্ষেত্রে যে ডিজেনারেশন হয় এটা একটা। এরপরে আসো কি, গ্যাস্ট্রোআইলিয়াল রিফ্লেক্স। এটা হচ্ছে যে স্টোমাক থেকে খাবারটা যখন কি হবে, স্মল ইন্টেস্টাইনে আসতে থাকবে, তখন কি হবে, সিকাম মানে লার্জ ইন্টেস্টাইনের একটা অংশ, সেটা কি হবে, রিল্যাক্স হতে থাকবে, এবং আইলিওসিকাল যে ভালভটা আছে ওই ভালভ দিয়ে কাইমটা কোথায়, কাইমের প্যাসেজটা কি হবে, ইজি হবে, মানে বেশি বেশি হবে। এটাই হচ্ছে গ্যাস্ট্রোআইলিয়াল, মানে নামটা দিয়ে মনে রাখো যে স্টোমাক থেকে আইলিয়াম, আর আগেরটা ছিল স্টোমাক থেকে কোলন, মানে রেকটাম ধরেছে। এরপরে আসার একটা কি বললাম, যে এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স, এটা হচ্ছে উল্টা দিকে, মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে কোন দিকে হচ্ছে রিফ্লেক্সটা, স্টোমাকের দিকে। যখন স্টোমাকটা খাবার দিয়ে ডিস্টেনশন হবে অথবা প্রোটিন ডাইজেশনের ইন প্রোডাক্ট থাকবে, তখন কি হবে, যে স্টোমাকে মোটিলিটিটাকে কমায় দিবে। এটা হচ্ছে এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। এবং কি কি কারণে হয় এটা তো বললাম, ডিস্টেনশন অফ দ্য ডিওডেনাম, তারপর হচ্ছে কোনো ইরিটেটিং সাবস্টেন্স যদি থাকে, বা ডিওডেনাল কাইমের যদি অ্যাসিডিটিটা বেশি হয়, অথবা কি থাকে, প্রোটিন ডাইজেশনের যে ইন প্রোডাক্ট অ্যামাইনো অ্যাসিড ওটা যদি থাকে, বা কখনো কখনো কি হয়, ফ্যাট ডাইজেশনের ইন প্রোডাক্টও যদি অল্প থাকে, তখনও এটা এই রিফ্লেক্সটা হবে। এরপরে চলে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ডেফেকেশন রিফ্লেক্স। যে রিফ্লেক্সটা ডেফেকেশন ইনিশিয়েট করে ওইটাকে আমরা বলছি ডেফেকেশন রিফ্লেক্স। এটা খুব সুন্দরভাবে শিখবে। এটা হচ্ছে দুই ধরনের কন্টেন্ট আছে এটাতে, একটা হচ্ছে ইন্ট্রিনজিক
যেটা নিজস্ব একেবারে ওই এন্টেরিক নার্ভাস সিস্টেম দিয়ে যেটা কন্ট্রোল হচ্ছে ওইটা হচ্ছে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক একটা ডেফিকেশন। ডেফিকেশন রিফ্লেক্স আছে। এখন দেখো ইন্ট্রিনসিক যেটা, এটা কিভাবে হচ্ছে? ইট ইজ মেডিয়েটেড বাই লোকাল এন্টেরিক নার্ভাস সিস্টেম ইন দ্য রেকটাল ওয়াল। রেকটাল ওয়ালে যে এন্টেরিক নার্ভাস সিস্টেম থাকে, সাউন্ড করো না, রেকটাল ওয়ালে যে এন্টেরিক নার্ভাস সিস্টেম থাকে, এটা দিয়ে কি হচ্ছে, ইনিশিয়েটেড হচ্ছে ইন্ট্রিনসিক রিফ্লেক্সটা। খাবারটা দেখো, স্টোমাকে কিছু ডাইজেশন হলো, তারপরে স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন হলো, অ্যাবজর্পশন হলো, তারপরে চলে যাবে কোথায়? ফিক্যাল ম্যাটারটা চলে যাবে লার্জ ইন্টেস্টাইনে। তারপরে আস্তে আস্তে ওখানেও কি হবে, অনেক বেশি ফ্লুইড অ্যাবজর্ব হবে, তারপর কি থাকবে, কিছু নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হবে, সবকিছু ইয়ার পরে ফিসেসটা কোথায় চলে যাবে? রেকটামে চলে যাবে। যখনই ফিসেসটা রেকটামে চলে যাবে তখন কি হবে? রেকটাল ওয়াল ডিস্টেন্ডেড হবে। এর আগে থেকেই তো আমরা জানি যে যখনই গাট ওয়াল ডিস্টেনশন হবে অবশ্যই ওর ওয়ালে মাসেলে যে হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম আছে ওইটা কি হবে? স্টিমুলেটেড হবে। এখানে কি বলেছে দেখো, যে ডিস্টেনশন অফ দ্য রেকটাল ওয়াল ইনিশিয়েট অ্যাফারেন্স সিগন্যাল। একটা অ্যাফারেন্স সিগন্যাল ইনিশিয়েট করবে, এটা কি করবে? দ্যাট স্প্রেড থ্রু দ্য মায়োন্টেরিক প্লেক্সাস টু ইনিশিয়েট পেরিস্টালটিক ওয়েভ ইন দ্য, এটা পেরিস্টালটিক ওয়েভ কি হবে? ইনিশিয়েট হয়ে যাবে কি বরাবর? ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, মানে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এবং রেকটাম দিয়ে কি শুরু হয়ে যাবে? হ্যাঁ, এই বরাবর, হ্যাঁ, ফরওয়ার্ড ডিরেকশন। আমরা তো জানি যে পেরিস্টালসিস কোন দিকে হয়? ফরওয়ার্ড ডিরেকশনে হয়। ডিসেন্ডিং কোলন থেকে শুরু করে রেকটাম পর্যন্ত একটা পেরিস্টালটিক ওয়েভ ইনিশিয়েট হয়ে যাবে, যেটা কি করবে? ফিসেসটাকে ফোর্স করবে কোন দিকে? অ্যানাসের দিকে। তাহলে কি হচ্ছে, যখনই রেকটামটা ফিকাল ম্যাটার দিয়ে ডিস্টেন্ডেড হচ্ছে তখন লোকাল যে মায়োন্টেরিক প্লেক্সাস আছে এখানে কি হচ্ছে? একটা অ্যাফারেন্ট সিগন্যাল ইনিশিয়েট হচ্ছে, যেটা কি করবে? পেরিস্টালটিক ওয়েভ ইনিশিয়েট করবে কি বরাবর? ফরওয়ার্ড ডিরেকশনে, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এবং রেকটামের দিকে। এবং কোন দিকে মানে এটা ফোর্স করবে কোন দিকে? অ্যানাসের দিকে। হ্যাঁ, জাস্ট এটা তোমরা নিজেরা মানে একবার বোঝা থাকলে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। as the peristaltic wave approach the anus, the internal anal sphincter, anus-এ দুই ধরনের স্ফিংটার থাকে, ইন্টারনাল এবং কি থাকে? এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। যখনই কি হবে? পেরিস্টালটিক ওয়েভটা অ্যানাসে চলে যাবে তখন কি হবে? ইন্টারনাল স্ফিংটার রিল্যাক্স না হলে তো আর ডেফিকেশন সম্ভব না। স্ফিংটারকে কি করতে হবে? রিল্যাক্স করতে হবে। যখনই অ্যানাসে চলে যাবে তখন কি হচ্ছে? ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা কি হবে? রিল্যাক্স হয়ে যাবে বাই ইনহিবিটরি সিগন্যাল ফ্রম দ্য মায়োন্টেরিক প্লেক্সাস। মায়োন্টেরিক প্লেক্সাস থেকে একটা ইনহিবিটরি সিগন্যাল আসবে, যেটা দিয়ে কি হবে? ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা রিল্যাক্স হয়ে যাবে। ইফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার ইজ অলসো কনসাসলি অ্যান্ড ভলান্টারিলি রিল্যাক্সড অ্যাট দ্য সেম টাইম ডেফিকেশন অকার। এখন এখানে বলেছে যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটাও যদি সাথে সাথে কি হয়? রিল্যাক্স হয়, এটা কি হবে? আমাদের পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। এটা তো নিজে নিজে কন্ট্রোল করা যায় ডেফিকেশন রিফ্লেক্সটাকে। যদি পরিবেশ কি থাকে? অনুকূলে থাকে তখন কি হবে? ভলান্টারিলি কি হবে? এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটাও রিল্যাক্স হয়ে যাবে, তখন কি হবে? ডেফিকেশন হবে। এই ইন্ট্রিনজিক রিফ্লেক্স যেটা মায়োন্টেরিক দিয়ে যেটা হচ্ছে এটা কিন্তু উইক। বুঝতে পারছো তোমরা? যে এটা উইকলি মানে হচ্ছে নিজে নিজে যেহেতু হচ্ছে, এখানে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো নাই, ইনভলভমেন্ট নাই। এটা উইকলি হচ্ছে, মানে নর্মালি এটা সবার যেটা হয় সেটা হচ্ছে ইন্ট্রিনজিক রিফ্লেক্স। মানে ফিকাল ম্যাটার দিয়ে রেকটাল ওয়ালটা ডিস্টেন্ডেড হচ্ছে, ডিস্টেন্ডেড হওয়ার কারণে এন্টেরিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হচ্ছে, পেরিস্টালটিক ওয়েভ তৈরি হচ্ছে। এই ওয়েভটা কি?
ফরওয়ার্ড ডিরেকশনে ডিসেন্ডিং কোলন থেকে সিগময়েড কোলন, তারপর রেকটাম, যখন অ্যানাসে গিয়ে এটা কি হবে, পেরিস্টালটিক ওয়েভটা যখন অ্যানাসে গিয়ে পৌঁছাবে তখন ওই মাইন্টেরিক প্লেক্সাস থেকে আবার একটা ইনহিবিটরি কি আসবে, সিগন্যাল আসবে, যেটা কি করবে ওই ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটাকে রিল্যাক্স। হ্যাঁ, এবং কি হবে ভলান্টারিলি, মানে বললাম না যে পরিবেশটা যদি অনুকূলে থাকে, যে হ্যাঁ হইলো, তখন কি হবে ভলান্টারিলি তোমার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারটাও রিল্যাক্স হবে এবং তখন ডেফিকেশন হবে। এখন আসো এই ডেফিকেশন রিফ্লেক্সটারে আরেকটা পাওয়ারফুল একটা কি, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। ওটা তো ছিল লোকালি, হ্যাঁ উইক। প্যারাসিম্প্যাথেটিকটা কিভাবে হচ্ছে, when the nerve ending in the rectum are stimulated, রেকটামে যে নার্ভ এন্ডিং গুলা থাকে ওগুলো যখন স্টিমুলেটেড হবে, সিগন্যালস আর ট্রান্সমিটেড ফার্স্ট ইনটু দ্য স্পাইনাল কর্ড। এটা আমরা শিখছি না যে গাট থেকে স্পাইনাল কর্ড অথবা ব্রেন স্টেমে যাবে, তারপরে আবার কোথায় ফিরে আসবে, গাটে আবার ফিরে আসবে। এখানে বলেছে যেটা, সেটা হচ্ছে যে রেকটাল ওয়ালে যে নার্ভ এন্ডিং গুলা থাকে, যখন এই নার্ভ এন্ডিং গুলা স্টিমুলেটেড হবে তখন কি হবে, এখান থেকে একটা সেন্সরি স্টিমুলাস কোথায় চলে যাবে, স্পাইনাল কর্ডে। তারপর কি হবে, ওইখান থেকে আবার এটা ব্যাক করে কোথায় চলে আসবে, আবার গাটে চলে আসবে। ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম। and as relax the internal anal sphincter and thus convert the intrinsic myenteric defecation reflex from a weak effort into a powerful process of defecation. আগে থেকেই তো ইন্ট্রিনজিক একটা রিফ্লেক্স তৈরি হয়ে আছে উইক, আর এর সাথে সাথে কি হবে, প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্সটা কি হবে, পাওয়ারফুল একটা, এই উইক রিফ্লেক্সটাকে কি করবে, আরো পাওয়ারফুল করবে, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটাকে আরো রিল্যাক্স করার মাধ্যমে আরো পাওয়ারফুল একটা ইফোর্ট তৈরি করবে। এখানে কি করবে, দ্যাট ইজ সামটাইম ইফেক্টিভ ইন এমপ্টিং দ্য লার্জ বাওয়েল অল অ্যাট ওয়ান্স অল দ্য ওয়ে ফ্রম দ্য স্প্লিনিক ফ্লেক্সার অফ দ্য কোলন টু দ্য অ্যানাস। দেখো অনেক, মানে এই ইফেক্টটা যখন আসবে এই রিফ্লেক্সটার জন্য কি হবে, অনেক বেশি বাওয়েল একবারে ইভাকুয়েট হয়ে যাবে লার্জ অ্যামাউন্টের, যখন এই পাওয়ারফুল রিফ্লেক্সটা তৈরি হবে। ইন্ট্রিনজিকের সাথে যখন প্যারাসিম্প্যাথেটিকটা অ্যাড হবে তখন ওই উইক ইফোর্টটা কি হবে, অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবং স্প্লিনিক ফ্লেক্সার থেকে, দেখো একদম স্প্লিনিক ফ্লেক্সার থেকে শুরু করে কোন পর্যন্ত, অ্যানাস পর্যন্ত যত ফিক্যাল ম্যাটার আছে সব একবারে ইভাকুয়েট হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? জি ম্যাডাম। আচ্ছা, ডেফিকেশন রিফ্লেক্সটা আরেকবার বলি, হ্যাঁ এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। জি ম্যাডাম। আচ্ছা, এখানে ডেফিকেশন রিফ্লেক্সে বলেছি একটা হচ্ছে ইন্ট্রিনসিক রিফ্লেক্স আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। হ্যাঁ, ইন্ট্রিনসিক যেটা সেটা হচ্ছে যে লোকালি রেকটাল ওয়ালে যে কি থাকে, এন্টেরিক নার্ভাস সিস্টেম থাকে, এটা দিয়ে এই রিফ্লেক্সটা ইনিশিয়েট হচ্ছে। কিভাবে হচ্ছে, যখন রেকটামে ফিক্যাল ম্যাটার গুলা চলে আসে তখন কি হয়, রেকটাল ওয়াল ডিস্টেন্ডেড হয়ে যায়। রেকটাল ওয়ালটা যখনই ডিস্টেন্ডেড হবে তখনই কি হবে, এখানে এন্টেরিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হবে, একটা কি হবে, যার ফলে কি হবে, পেরিস্টালটিক ওয়েভ ইনিশিয়েট হবে। কোত্থেকে, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন আর রেকটাম, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম হয়ে এটা ফোর্স করবে কোন দিকে, অ্যানাসের দিকে। যখন এই পেরিস্টালটিক ওয়েভটা অ্যানাসে যাবে তখন কি হবে, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটা রিল্যাক্স হয়ে যাবে। যদি সাথে সাথে পরিবেশ পরিস্থিতি ভালো থাকে, অনুকূলে থাকে, তখন কি হবে, ভলান্টারিলি এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারটাও রিল্যাক্স হবে এবং ডেফিকেশন অকার হবে। আচ্ছা, এটা গেল ইন্ট্রিনসিক। এরপরে চলে আসো যে প্যারাসিম্প্যাথেটিক। এটা কখন হচ্ছে, যখন রেকটাল ওয়াল ডিস্টেনশনের কারণে রেকটাল ওয়ালে যে নার্ভ এন্ডিং গুলা থাকে এগুলো যখন কি হয়, স্টিমুলেটেড হয়, তখন কি হচ্ছে, এখান থেকে সেন্সরি ইম্পালস কোথায় চলে যাবে, স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ড থেকে
একটা মোটর ইফেক্ট চলে আসবে কোথায়, যেটা পাওয়ারফুল, খুব পাওয়ারফুল চলে আসবে কোথায়, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম হয়ে কোথায়, অ্যানাসে চলে যাবে, গিয়ে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটা যেটা আগে থেকেই আমাদের লোকাল ইফেক্টের মাধ্যমে রিল্যাক্স হয়েছিল, সেটাকে কি করবে, আরো অনেক বেশি রিল্যাক্স করবে, করে কি করবে, যে উইক ইফোর্টটা ছিল, পেরিস্টালটিক ওয়েভের যে উইক ইফোর্টটা ছিল, এটাকে কি করবে, আরো অনেক বেশি পাওয়ারফুল করবে। পাওয়ারফুল করার পরে কি হবে, একদম লার্জ বাওয়েল, অনেক বেশি বাওয়েল একসাথে ইভাকুয়েট করে দিবে। লার্জ বাওয়েল বলতে বোঝাচ্ছে যে একদম কোথা থেকে শুরু করে, স্প্লিনিক ফ্লেক্সার থেকে শুরু করে একদম পুরা অ্যানাস পর্যন্ত যত বাওয়েল আছে সব একবারে ইভাকুয়েট করে দিবে। তোমরা কি এখন পারবে এটা? জি ম্যাডাম। আমি যেটা বলছি এটা গাইটনেই আছে, গাইটনে তোমরা একবার পড়ে ফেলবে, রিডিং করলে বোঝা যাবে। হ্যাঁ, ওখানে একটা যে গাইটনের একটা ফিগার আছে, ফিগারটা আঁকা শিখতে হবে। জি ম্যাডাম। এই চ্যাপ্টারের মধ্যে এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা কোনো একবার যদি না আসে পরের বার অবশ্যই আসে, বা অনেক সময় রিপিটও হতে পারে। হ্যাঁ, ডেফিকেশন রিফ্লেক্সটা ফিগারটা খুব ভালো করে শিখতে হবে। ফিগার আঁকাটা কিন্তু খুব ইজি, জাস্ট একবার দেখে নিবা গাইটনে, তারপরে এই ফিগার প্র্যাকটিস করবা। মানে সবার আগে আমি বলছি যে তোমরা ডেফিকেশন রিফ্লেক্সটার ফিগার এঁকে এইটা লিখে লিখে, সবসময় তো মানে মুখস্থ করে এভাবে হয় না, এটা জাস্ট বোঝার বিষয়। আশা করি তোমরা বুঝতে পারছো। জি ম্যাডাম। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রিফ্লেক্স কি কি ধরনের আছে, এটা পরীক্ষায় ধরলে ওই যে একটা একটা করে বলবা ওইভাবে কিন্তু হবে না। হ্যাঁ, 3টা গ্রুপে ভাগ করা হয়েছে না, জি ম্যাডাম। গ্রুপে ভাগ করে একটা দুটা বলতে পারলেও হবে। বুঝতে পারছো কি সবাই? জি ম্যাডাম। জি ম্যাডাম। আর হচ্ছে ওই অনেক বেশি মার্কস দেওয়ার জন্য তখন হয়তো ওই যে তোমার ভিতরের ওগুলা যে গ্যাস্ট্রোকোলিক, এন্টারোগ্যাস্ট্রিক, যে হ্যাঁ তুমি কতটুকু মানে ডিপে পড়ালেখা করেছো, তখন হচ্ছে তাদেরকে এগুলা জিজ্ঞেস করে যখন তুমি পারতে থাকবে। তার মানে এই না যে অন্যদেরকে পড়তে নিষেধ করতেছি, সবাই পড়বে। জি ম্যাডাম। সবাই ভালো পারলে সবাই ভালো মার্কস পাবে। সবাই এগুলো জেনে রাখা ভালো, আর ইজি, খুব বেশি তো কঠিন না। তাহলে আজকে তোমাদের এই আইটেম শেষ। তাহলে এই আইটেমের শুরুতে আমরা বলেছিলাম কি, যে বেসিক মুভমেন্ট কয় ধরনের, জিআইটির বেসিক মুভমেন্ট বলেছিলাম যে 2 ধরনের, ল অফ গাট, মানে কয়েকটা জিনিস একদম খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে বেসিক মুভমেন্ট 2 ধরনের, এটা ল অফ গাট। তারপর অ্যালিমেন্টারি ট্র্যাক্টের মুভমেন্ট, মানে কি, অ্যালিমেন্টারি ট্র্যাক্ট মানে বলেছিলাম যে মাউথ টু অ্যানাস কি কি মুভমেন্ট হয়, কোন অংশে কি কি মুভমেন্ট হয়। এবং তারপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম কি, সোয়ালোইং, মানে যেটা ফ্যারিংস অথবা ইসোফেগাসের যে মুভমেন্টটা, ওটা হচ্ছে সোয়ালোইং। আর ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া কোথায় হয়, সেকেন্ড স্টেজ, এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল স্টেজ। আর বাকি স্টেজ গুলোও জানতে হবে, কোনটা ভলান্টারি কোনটা ইনভলান্টারি। ভাইভাতে তো আর সব ওইভাবে ডিটেলস জিজ্ঞেস করা সম্ভব না, অথবা জিজ্ঞেস করে যে ভলান্টারি স্টেজ কয়টা, ইনভলান্টারি কয়টা, এইভাবে জিজ্ঞেস করে। ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া কোন স্টেজে গিয়ে হচ্ছে এটা জিজ্ঞাসা করে। বেসিক মুভমেন্টের নাম কি কি, তারপর হচ্ছে সাইট ওয়াইজ এক একটা তো নাম চেঞ্জ হয়ে যায়। তারপর পেরিস্টালটিক ওয়েভটা যে ফরওয়ার্ড ডিরেকশনে যায়, এইটা হয়তো জিজ্ঞাসা করতে পারে। আর ওই তো পেরিস্টালসিস সম্পর্কে তো তোমরা পারবেই মোটামুটি, যে ফরওয়ার্ড ডিরেকশনে চলে যাচ্ছে কিভাবে হচ্ছে, ওপরের দিকে কনস্ট্রিকটিভ রিং হয়, নিচের দিকে ডিসটেনশন হয়। তারপরে সেগমেন্টেশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে ওপরে নিচে দুই দিকেই কনস্ট্রিকটিভ রিং হয়। হ্যাঁ, এই দুটার মধ্যে ডিফারেন্স এটা। তারপরে মাস মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে কি, মাস মুভমেন্টটা কি বলো দেখি, মনে আছে ম্যাডাম? এটাও তো মডিফাইড পেরিস্টালসিস পেরিস্টালসিস মুভমেন্ট, যেটা হচ্ছে লং ইন্টেস্টাইনে হয়, লার্জ ইন্টেস্টাইনে হয়। লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে এটা।
এরপরে আরেকটা বলেছিলাম কি হস্ট্রেশন। হস্ট্রেশনটা কি এক ধরনের Propulsive মিক্সিং movement. মুভমেন্ট। মিক্সিং এখানে মুভমেন্ট। হচ্ছে ব্যাগের মতো ফোল্ড করে করে কি করে যাতে ভালোভাবে মিক্সিং হওয়ার জন্য একটা সময় পায়। আর এরপরেই তো চলে আসলো রিফ্লেক্স। রিফ্লেক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বলেছিলাম যে ডেফিকেশন রিফ্লেক্স। আর তিনটা গ্রুপের কোনটাতে কি কি 2-4টা নাম জেনে রাখবা।